হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আশা করছি তোমরা সব জোর কদমে প্রিপারেশান নিচ্ছ। পিআরবি এখন একটা ব্যাপক মুডে আছে, তাই না? খুব দ্রুত পরপর পিআরবি তার পরীক্ষাগুলো কন্ডাক্ট করাচ্ছে। অলরেডি ডাব্লিউপিএসআই প্রিলিমসের পরীক্ষাটা হয়ে গেছে রিসেন্ট, সামনের মাসেই কনস্টেবলের পরীক্ষা আছে এবং তারপরের মাসে কেপি কনস্টেবল। প্রথমে ডাব্লিউপি কনস্টেবল এবং তারপর কেপি কনস্টেবলের পরীক্ষা আছে, ঠিক আছে? ব্যাক টু ব্যাক এক্সাম। আশা করছি সবাই খুব জোর কদমে প্রিপারেশান নিচ্ছ। এবছর কিন্তু তোমাদের চাকরি পেতেই হবে, ঠিক আছে? এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সুযোগ যদি হাতছাড়া চোখে চলে যায়, আবার কিন্তু নেক্সট ভ্যাকান্সি যতই বার হোক, কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে হতে কিন্তু সেই 2 বছর 3 বছরের ধাক্কা তোমরা সবাই জানো। রিসেন্ট ইয়ারগুলোই এমন হয়ে আসছে। সুতরাং সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। সেই জন্য তোমাদের ম্যাথে টার্গেট রাখতে হবে অবশ্যই ফুল মার্কস যাতে অ্যাচিভ করা যায়। 25-এ 25 ডাব্লিউপি কনস্টেবলে বলি বা কেপি কনস্টেবলে 30টা থাকলে 30-এ 30, ঠিক আছে? ফুল মার্কস তোমাদের কিন্তু অ্যাচিভ করতে হবে, ঠিক আছে? তার উপরে বেস করেই আমি যেমন কোশ্চেন পরীক্ষায় আসতে পারে তার উপরে বেস করে আজকের এই সেটটা করাবো, ঠিক আছে? আমি এটা দাবি করব না যে আমি যেগুলো করাবো সেগুলো হুবহু আসবে। অনেক চ্যানেল সেগুলো হয়তো দাবি করছে এবং তারা প্রমাণও দেখিয়ে দিচ্ছে। আমার মতে ওটার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি যে ছাত্রদের শেখাচ্ছ বা যে ছাত্রীদের শেখাচ্ছ তাদেরকে এমনভাবেই শেখাও তারা সেই সমস্ত চ্যাপ্টারের বা সেই সমস্ত কনসেপ্টের যে কোশ্চেনই আসুক না কেন সেটা যেন সলভ করে চলে আসতে পারে, ঠিক আছে? অনেকেই কমনের প্রতি একটা ঝোঁক থাকে, এখান থেকে কমন এসছে ওখান থেকে কমন এসছে। আরে বাবা, আমি 1000টা কোশ্চেন করে আমার যদি 10টা কোশ্চেন কমন আসে, তাহলে এর রেশিওটা কত হয় বলো তো? এর রেশিওটা কত হয়? ইন্টু যদি 100 দিয়ে গুণ করি, এর রেশিওটা কত হয়? 1%। তাহলে 1% কোশ্চেন সে কমন দিতে পারছে বা সেই ইনস্টিটিউশন কমন দিতে পারছে, তাই তো? তাহলে আমি সেই কমনের দিকে বেশি দৌড়বো, নাকি আমি ঠিকঠাক করে প্রসেস শিখবো যে এই ধরনের চ্যাপ্টার থেকে বা এই টাইপের অঙ্কে আসলে কি প্রসেসে সলভ করতে হয়, ঠিক আছে? ক্যালকুলেশন কোথায় কীভাবে শর্টকাট স্পিডে করতে হয় বা শর্টকাটে করতে হয়, কীভাবে অপশান থেকে উত্তর করে দেওয়া যায়, কীভাবে পুরোটা ক্যালকুলেশন না করা লাগে। তাহলে আমার বেশি লাভটা কী হবে? আমার এই 1000টা কোশ্চেন করে 10টা কোশ্চেন কমন পাওয়াটা বেশি লাভ হবে, নাকি কিভাবে করলে সেই চ্যাপ্টারের বা সেই কনসেপ্টে যত কোশ্চেন আসবে আমি সেটা দ্রুত সলভ করতে পারবো, সেটা শেখাটা বেশি লাভ হবে বলো, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারো যে কোনটায় বেশি লাভ হবে। কোনো অসুবিধা নেই, তোমরা যেখান থেকেই পড়ো তোমরা ঠিকঠাক করে শেখো, ঠিক আছে? এখানে আজকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি মিক্স প্র্যাকটিস সেট করাবো। চলো দ্রুত শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে? ট্রেন এ 15 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে 60 কিমি/ঘন্টা বেগে, ঠিক আছে? আচ্ছা, 19 সেকেন্ডে 48 কিমি/ঘন্টা বেগে বিপরীত দিকে চলমান একটি ট্রেন বিকে অতিক্রম করে, তাহলে বি এর দৈর্ঘ্য কত, ঠিক আছে? তাহলে আগে বৈদ্যুতিক খুঁটির কথাটা বলি। এই যদি বৈদ্যুতিক খুঁটি হয় একটা ট্রেন বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করা মানে কি? শুধু তার নিজের লেন্থ দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। তার দৈর্ঘ্য যদি এল হয় তাহলে তার দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। তাহলে তার দৈর্ঘ্য যদি এল হয়, দৈর্ঘ্য বাই বেগ, দৈর্ঘ্য বাই বেগ, ডিস্ট্যান্স বাই বেগ। বেগ এখানে কি কিলোমিটার/ঘন্টায় আছে, তাহলে একে মিটার/সেকেন্ডে করতে হবে, তার মানে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে এইটা কত সেকেন্ড? না, এটা 15 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এল এর ভ্যালুটা পেয়ে যাবো না এখান থেকে? 15 ইন্টু এই টোটালটা ধরে ওই পাশে গুণ করে দিচ্ছি। তাহলে 15 ইন্টু 60 ইন্টু 5/18, ঠিক আছে? 6 দিয়ে কাটলে 3×6 = 18, 6 দিয়ে কাটলে 6×10 = 60, তাই তো? 3 দিয়ে কাটলে 3×5 = 15, ঠিক আছে? তাহলে 5×5 = 25 ইন্টু 10 মানে 250। তাহলে এল এর দৈর্ঘ্য কত? 250 মিটার, বা ট্রেনটার দৈর্ঘ্য কত? এই ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার। এ পর্যন্ত বোঝা গেল। এবার কি বলা আছে? এটি 19 সেকেন্ডে 48 কিমি/ঘন্টা বেগে বিপরীত দিকে চলমান একটি ট্রেন বিকে অতিক্রম করে। তাহলে এই ট্রেনটা এদিকে যাচ্ছে মনে করো, আর একটা ট্রেন মনে করো এদিকে আসছে। এটা এ ট্রেন, এটা বি ট্রেন। তাহলে পরস্পরকে অতিক্রম করা মানে কি? এর দৈর্ঘ্য যদি L1 হয় আর এর দৈর্ঘ্য যদি L2 হয়, তাহলে এই ট্রেনটা ওকে অতিক্রম করবে মানে কি? এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস এর দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই তো? তাহলে এখন দৈর্ঘ্য কত হবে? L1 প্লাস L2, ঠিক আছে? আচ্ছা, মোট বেগ কত হবে? যেহেতু বিপরীত অভিমুখী ট্রেন, সুতরাং বেগ, আপেক্ষিক বেগ কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, ঠিক আছে? এও এর কাছাকাছি যাচ্ছে, ও ওর কাছাকাছি আসছে, সুতরাং ডিস্ট্যান্সটা খুব দ্রুত হারে কমছে, তার মানে আপেক্ষিক বেগ যোগ হয়ে যাবে। তাহলে এর আগে এর বেগ কত ছিল? 60, আর এর বেগ 48, মানে 60 যোগ 48 মানে কত? 108 কিলোমিটার/ঘন্টা। একে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। এইটা এখন কত সময় লাগবে বলেছে? এটা এখন সময় লাগবে 19 সেকেন্ড। এটা কোন সূত্র লাগালাম? সময় ইকুয়ালস টু বা বেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে এটা সিম্পলিফাই করো। L2 এর মান বের করতে হবে। L1 এর মান জানো 250 মিটার, তাই তো? তাহলে L1 প্লাস L2 ইকুয়ালস টু
এখান থেকে একটু ক্লিয়ার করে দিই, বাজে লাগছে। ঠিক আছে, L1 প্লাস L2 ইকুয়ালস টু 19 ইন্টু 108 ইন্টু 5/18। এর 18 নামটা কার কার মুখস্থ আছে? 5×18 90, 6×18 108, তাই তো? তাহলে 5×6 30, 30-এর সাথে 19 গুণ করতে হবে, 3×19 = 57, তাই তো? তার মানে 570। তাহলে 570 থেকে কত বাদ দেবো? L1 বাদ দেবো, মানে 250 বাদ দেবো। তাহলে L2 ইকুয়ালস টু 570 মাইনাস 250। তাহলে 500 থেকে 250 বাদ দিলে থাকে 250, তাহলে 250-এর সাথে 70 যোগ করতে হবে। 250-এর সাথে 70 যোগ করলে কত হবে? 320, তাই তো? তাহলে 320, বোঝা গেল? তাহলে অপশান নম্বর কত হবে কারেক্ট? অপশান নম্বর ডি হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? সহজ কোশ্চেন, ট্রেনের অঙ্ক একটা WPSIতেও এসেছিল, অনেকটা এরকম টাইপের, এক্স্যাক্টলি এরকম না। যাই হোক, ট্রেনের অঙ্ক কিন্তু তোমাদের WP কনস্টেবল এবং কেবি কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, একটি পণ্যের ওপর 12% ও 18% ক্রমিক দুটি ছাড় প্রদানের পর এত টাকায় বিক্রি করা হয়, তাই তো? তাহলে পণ্যটির ধার্য মূল্য কত? ঠিক আছে, তাহলে দুটি ছাড় দিচ্ছে, একটা 18% এবং একটা 12%, এবং বিক্রি করা হচ্ছে কত টাকা? এত টাকা। তাহলে পণ্যটির ধার্য মূল্য কত? মার্ক প্রাইসটা বের করতে হবে। ঠিক আছে, এটা কিভাবে করবে? অনেকভাবেই করা যায়। পরপর দুটি ছাড় 12% ও 18% সমতুল্য ছাড় কত সেটাও বের করতে পারো। 12 যোগ 18 মাইনাস 12 ইন্টু 18 বাই 100। তাহলে 12 যোগ 18 মানে কত? 30%। মাইনাস 12 ইন্টু 18 করলে কত হয়? 18 দুগুণ 36-এর 6, হাতে 3, 18 18 19 করে 21, 216। ঠিক আছে, বাই 100 বা 30 মাইনাস 2.16, তাই তো? এইটা মানে কত হবে? 30 থেকে 2 বাদ দিতে হবে, 28, 28-এর থেকে 0.16 বাদ, মানে 27.84, তাই তো? এত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর দাম হচ্ছে এত টাকা। তাহলে মার্ক প্রাইস কত ছিল সেটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে এত পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি বলো? মানে 100 টাকা যদি মার্ক প্রাইস হয়, তার 27.84 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এটা যদি মার্ক প্রাইস হয়, তাহলে ডিসকাউন্ট দেওয়ার পরে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? 100 থেকে 27.84 বাদ দিতে হবে। তাহলে 100 থেকে 28 বাদ দিলে কত হয় বলো? 100 থেকে 28 বাদ দিলে কত হয়? 72, তাই তো? পয়েন্ট, যেহেতু 27.84 বাদ যাবে, সুতরাং 0.84 থেকে যে ডিফারেন্সটা সেটা যোগ করে দিতে হবে, 16.16। ঠিক আছে, 100 থেকে 27.84 বাদ দিলে কত হয়? এটা হয়, তাই তো? তাহলে এইটার ভ্যালু বলা আছে কত? 54,120। ঠিক আছে, তাহলে দেখো এর সাথে কত গুণ করলে এটা চলে আসে। দেখো, তাহলে এটার ভ্যালু যদি এটা হয়, তাহলে 100-র ভ্যালু কত সেটা আমাদের বার করতে হবে, তাই তো? এবার এই রকম জায়গায় এসেই অনেকে হয়তো অঙ্কটা ছেড়ে চলে যাবে, অঙ্কটা করবে না। ঠিক আছে, এবার তখনই তোমাদের কি করতে হবে? অপশান টেস্ট করতে হবে। ঠিক আছে, দেখো 72-এর সঙ্গে লাস্টে শূন্য বাদ দাও। ঠিক আছে, 72-এর সাথে যদি 81 গুণ করি, ঠিক আছে, 27টা 56, মানে এই যে যেটা 54,120 আছে, এইটা 56,000 সামথিং হয়ে যাবে, তাই না? তাহলে এটা হবে না, বা 80-র কাছাকাছিও হবে না, 80-র থেকে অনেকটা ছোট হবে। ঠিক আছে, কেননা 80 যদি 72-এর সাথে গুণ করি, তাহলে সেটা 56,000 হয়ে যাবে, কিন্তু এখানে 54,000। ঠিক আছে, আচ্ছা, এবার 78টা চেক করে দেখতে পারো। 72 ইন্টু 78 গুণ করা খুব সহজ, তাই না? কি করে করতে হয়? এর ইউনিট ডিজিট 8, এর ইউনিট ডিজিট হলো 2। তাহলে যখন ইউনিট ডিজিটের যোগফল 10 হয়, সরি, হ্যাঁ ঠিকই বলেছি, ইউনিট ডিজিটের যোগফল 10 হয় এবং তার আগের সংখ্যা মানে দশমিকের সংখ্যা সমান হয়, তাহলে এটা কী করে করতে হয়? 8 দুগুণ 16, আর 7-এর থেকে তার পরের সংখ্যাকে গুণ করতে হয়। 7-এর পরে কী সংখ্যা আসে বলো? 8 আসে, তাহলে 27টা 56। তাহলে 78-এর সাথে 72 গুণ করলে কত হবে? 56, 16, তারপরে সামথিং হবে, তাই তো? তাহলে 56, 16 সামথিং যদি হয়, তাহলে তার থেকে এই সংখ্যাটা ছোট, সুতরাং 78-এর উত্তর হতে পারে না। 75 কি হবে? 75 আর 72 গুণ করলে কি 5400 আসবে? 5600 থেকে একটু কম আসবে, তাই তো? তাহলে আশা করছি এটাই হবে। ঠিক আছে, 75,000ই হবে। 72টা কেন হবে না দেখি, কারণ 72-এর সাথে 72 গুণ করলে, মানে 72 স্কোয়ার করলে কত আসবে মোটামুটি বলি? 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 14 দুগুণ 28-এর 8, হাতে 2, 7 7 49, 50 51। ঠিক আছে, 5 1 8 4, তারপরে 0 0 যা কিছু আসবে, মানে 51,000 সামথিং আসবে। তাহলে 72ও হবে না, 78ও হবে না, 81ও হবে না। অবভিয়াসলি 75-এর সাথে এই 72 গুণ করতে হবে, তাই তো? তার মানে এর সাথে 75 গুণ করে ওটাই হয়েছে। তাহলে সিমিলারলি 100-র সাথে 75 গুণ করতে হবে, বা 75 বা 750 গুণ করতে হবে, যাই হোক কিছু একটা গুণ করতে হবে। গুণ করে এই অ্যান্সারটা কত হবে?
75000। বোঝা গেল? প্রথম ডিজিটগুলো কী কী আসছে আমি একটু ক্রস চেক করলাম, ঠিক আছে? এই অঙ্কটা এইভাবেও করা যায়, চাইলে আবার অন্যভাবেও করা যায়, ঠিক আছে? তোমরা যদি চাও আমি অন্যভাবেও দেখিয়ে দিই একবার, দাঁড়াও। এইভাবে কিন্তু পরীক্ষার হলে কি অপশান টেস্ট করতে হবে, ঠিক আছে? তুমি যদি মনে করো যে দুটো একটা কঠিন অঙ্ক আসবে সেগুলো ছেড়ে দেবো, তুমি ছেড়ে দিয়ে কত দূর পালাবে? করতে তো তোমাকে হবেই, ঠিক আছে? নাহলে দেখবে 25টার মধ্যে হয়তো 20-22টা হচ্ছে, একটা অ্যাভারেজ অনেকেই করে ফেলছে। কিন্তু বেস্ট যে 4-5টা কোশ্চেন থাকবে সেটাই তো তোমাকে নামানো শিখতে হবে। তুমি হয়তো সময় পেয়ে যাচ্ছ, কিন্তু যদি তুমি না করতে পারো তাহলে আর লাভ কী হলো? যাই হোক, আরেকভাবে কীভাবে করা যায়, 12%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 12 মানে কত? 3 × 4, তাই তো? 4% মানে কত? 1/25, তার মানে 12% মানে কত? 3/25। তাহলে 25 টাকায় 3 টাকা ছাড় দিয়ে হচ্ছে কত? 22 টাকা। 18% মানে 2 × 9, তাই তো? তাহলে 2% মানে কত? 2% মানে হলো 1/50, তাহলে এটা মানে কত? 9/50। তাহলে 50 টাকায় 9 টাকা ছাড়, 50 টাকায় 9 টাকা ছাড় মানে 41 টাকা। তাহলে এটা হয়ে গেল মার্ক প্রাইস, ঠিক আছে? এবং সেলিং প্রাইসের রেশিও, এটা হলো মার্ক প্রাইস আর এটা হলো সেলিং প্রাইসের রেশিও হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা সিম্পলিফাই করো, কিছু কি কাটাকুটি যাবে? এখানে 2 দিয়ে কাটলে 11, এখানে 2 দিয়ে কাটলে 25। তাহলে এখানে কি আসছে? 25 × 25 বা 625 বলা যায়, আর এখানে 41 × 11 আসছে, ঠিক আছে? তাহলে এই 41 × 11 সেলিং প্রাইস, এইটার ভ্যালু বলা আছে কত? 54120। আর মার্ক প্রাইস বের করতে বলেছে বা ধার্য মূল্য বের করতে বলেছে, সুতরাং তোমাদেরকে 25 × 25 বা 625-এর ভ্যালু বের করলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা সিম্পলিফাই করো, 11 দিয়ে ফার্স্টে কেটে দাও। 4 × 44, 10, 101, তাই তো? 9 × 99, 2, 11 × 2 = 22, ঠিক আছে? এবার 41 দিয়ে কেটে দাও, দেখো 41 দিয়ে ডাইরেক্ট কেটে যাবে। 41 × 41, 8, 82, 120। তাহলে 25 × 25 × 120, এইটার ভ্যালু হয়ে যাবে আমার মার্ক প্রাইস, এর উত্তর। বুঝা গেল? দেখো এটা গুণ করে কী হবে? 25 করলে কত হয়? 625। তাহলে 625-এর সাথে 12 গুণ করতে হবে বা 120 গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 625-এর সাথে, বা অনেকভাবেই করা যায়, 12 মানে কি? যতভাবে তোমরা সিম্পলিফাই করতে পারো। 12 মানে কি? 4 × 3, তাই না? তাহলে একটা 25-এর সাথে একটা 4 গুণ করলে তো 100 হয়ে যাচ্ছে, আর 25-এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে? 75। আর একটা শূন্য আছে, এই যে 120-র জন্য একটা শূন্য আছে, 10। তার মানে 75, 3টে শূন্য, 75,000 টাকা হয়ে গেল। বোঝা গেল? এইভাবে করতে পারো, চাইলে ওইভাবে করতে পারো, তবে মনে হচ্ছে রেশিও মেথডই সহজ, ঠিক আছে? সবসময় রেশিও মেথডই বেশি সহজ হয়। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, একটি পাইপ 15 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। নিচে ফুটো হওয়ার কারণে এটি 20 ঘন্টায় ভর্তি হয়, ঠিক আছে? তাহলে পাইপ, ঠিক আছে, এবং একটা হোল, গর্ত, ফুটো, ঠিক আছে? পাইপ প্লাস হোল, ঠিক আছে? তাহলে পাইপ করতে পারে 15 ঘন্টায়, আর ফুটো যদি থাকে তখন এটা 20 ঘন্টায় ভর্তি হয়, ঠিক আছে? তাহলে টোটাল ওর যে ভলিউম সেটা কত ধরবো? এদের এলসিএম ধরবো। এদের এলসিএম কত বলো? 60, ঠিক আছে? তাহলে এর কর্মদক্ষতা 4 আর এর কর্মদক্ষতা 3। 3 মানে কি? পাইপের 4 অবভিয়াসলি, এখানে তো বের করলাম, এবং হোল বা গর্তের -1। বোঝা গেল? আচ্ছা, যদি ট্যাঙ্কটি ভর্তি থাকে এবং পাইপটি বন্ধ থাকে, মানে এই পাইপটাকে বন্ধ করে রেখে দিলাম এবং ট্যাঙ্কটি ভর্তি আছে, তাহলে ফুটো হতে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে? তাহলে টোটাল ভলিউম কত? 60, আর এর কর্মদক্ষতা কত বা এর এফিসিয়েন্সি কত? হোল বা ফুটোটার 1। তাহলে 60/1 মানে কত? 60। তাহলে অ্যান্সার কী হবে? 60 ঘন্টা, অপশন নাম্বার এ। বোঝা গেল? তাহলে এরকম সহজ কোশ্চেনও থাকবে, একটু ক্যালকুলেটিভ কোশ্চেনও থাকবে, সব কিছুর জন্য রেডি থাকতে হবে। এই সব কোশ্চেন দেখো একদম সহজ। কোসেক স্কোয়ার মানে কত? কোসেক স্কোয়ার এক্স মানে এপাশে -2 আছে, মানে এপাশে আসলে +2 হয়ে যাবে। তার মানে কোসেক এক্স = √2। এবার বলো কোসেক কতর ভ্যালু √2 হয়, ঠিক আছে? কোসেক মানে কি? সাইনের উল্টো, ঠিক আছে? তাহলে সাইন 45-এর ভ্যালু কত জানি আমরা? 1/√2, ঠিক আছে? তাহলে কোসেক 45-এর ভ্যালু কত হবে? কোসেক 45 মানে কি? 1/sin। তাহলে 1/sin মানে কি? 1/1/√2 মানে √2, ঠিক আছে? তাহলে √2 মানে কি? কোসেক 45। তাহলে এখান থেকে কী বলতে পারবে? x = 45 ডিগ্রি। বোঝা গেল? এইসব কোশ্চেনে টাইম বাঁচাতে হবে, ঠিক আছে? নেক্সট, একটি তারকে বেঁকিয়ে 154 সেমি স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বানানো হয়, ঠিক আছে? এরকম একটা মনে করো তার ছিল, এরকম একটা তার ছিল, ঠিক আছে? তাকে বাঁকিয়ে একটি বর্গক্ষেত্র বানানো হলো, ঠিক আছে? যার ক্ষেত্রফল কত? 154 সেমি স্কোয়ার। এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ভ্যালু কত বলা আছে? 154, ঠিক আছে? যদি একই তার একটি বৃত্তাকার বলয় তৈরি করতে বাঁকানো হয়, এবার এটাকে আবার নর্মাল করে দিলাম, নর্মাল করে এবার একটা বৃত্ত তৈরি করলাম, ঠিক আছে? তাহলে সেই বলয় দ্বারা
ঘেরা এলাকার ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে আমাকে আর জানতে হবে। আরটা আমি কি করে জানবো? তারটার লেন্থটা তো সেম আছে, তাই না? তার মানে এই যে লেন্থটা, এই লেন্থ বলো আর এই সার্কেলে বেঁকানো হয়েছে বলো, এই লেন্থটা তো সেম আছে। সুতরাং বর্গক্ষেত্রের যা পরিসীমা হবে 4a, এরও পরিসীমা তাই হবে বা পরিধি তাই হবে 2πr। তাহলে 2πr ইকুয়ালস টু কী হবে? 4a, ঠিক আছে। এখান থেকে আমাকে কিসের ভ্যালু বের করতে হবে? আর এর ভ্যালুটা বের করে নিতে হবে। তারপরে পাই আর স্কোয়ার জায়গায় বসিয়ে দিলে আমার অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার এখান থেকে এর মানটা বের করো। এটা কত দিয়ে ভাগ যায় বলো? 11 দিয়ে ভাগ যায়, তাই তো? 11 ইন্টু 14, তাই না? তার মানে এটা স্কোয়ার রুট না, মানে সরি স্কোয়ার রুট না, না পারফেক্ট স্কোয়ার না, ঠিক আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাও করা যাবে। তাহলে এ স্কোয়ার ইকোয়াস টু রুট ওভার, তার মানে 11 ইন্টু 14, তার মানে এই ইকোয়াস টু কী হবে? রুট ওভার 154 বা রুট ওভার 11 ইন্টু 14, যাই হোক, ঠিক আছে। তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে 2πr, 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়ালস টু 4a, 4 ইন্টু এ মানে কত? রুট ওভার অফ 11 ইন্টু 14, তাই তো? তাহলে এখান থেকে কী কাটাকুটি যাবে? 2 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে কাটলে 11 2 22। তাহলে আর এর ভ্যালু কত হবে? রুট ওভার 154 ইন্টু 7টা উপরে গুণ হয়ে যাবে, নিচে 11 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। এইটা হলো আর এর ভ্যালু। এবার আমাকে কিসের ভ্যালু বের করতে হবে? পাই আর স্কোয়ারের ভ্যালু, পাই আর স্কোয়ার ক্ষেত্রফল বার করতে হবে তো, এই যে, তাই তো? তাহলে এখানে বসিয়ে দিই ফটাফট। পাই আর স্কোয়ার, পাই মানে কত? 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত? এইটা আর তার হোল স্কোয়ার। 154 স্কোয়ার করলে হবে 154 ইন্টু 7 স্কোয়ার হবে করলে কত হবে? 2 7, আর 11 স্কোয়ার করলে হবে 2 11, ঠিক আছে। এর কাটাকুটি করে দাও। 7 দিয়ে 7 কাটা গেল, 11 দিয়ে 11 2 22, 11 দিয়ে 154কে কাটলে 14, ঠিক আছে। তাহলে এই 7 2 মানে 7 2 14, আর এখানে 14, ঠিক আছে। তাহলে দুটো 14 গুণ করলে কত হবে? 196। তাহলে যে বৃত্তাকার বলয়টা তৈরি করা হলো তার ক্ষেত্রফল কত হবে? 196 সেমি স্কোয়ার। বোঝা গেল? সহজ কোশ্চেন। নেক্সট, এর মান কত, ঠিক আছে। সিম্পলিফিকেশনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব আসছে। WPSI কিন্তু অনেকগুলো এসছে, 5টা 6টা কোশ্চেন এসছে, 4টে 5টা কোশ্চেন এসছে, ঠিক আছে। এর ভ্যালু কত? এটা সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে এটা যেমন আছে থাক, এটাকে আমি আগে দেখি সিম্পলিফাই করা যায় কিনা। 108 মানে কত বলো? 108 4 দ্বারা ভাগ যায়, তাই তো? তাহলে 4 2 8, 9 10, 28, 4 7 28, তাহলে 4 ইন্টু 27, ঠিক আছে। এইটা মানে কত? আবার 4 ইন্টু 27 মানে কত বলো? 9 ইন্টু 3, ঠিক আছে। তাহলে যদি 108-এর রুট করি, তার মানে এরও রুট হবে, এরও রুট হবে। এর 4-এর জন্য একটা 2 বার হবে, 9-এর জন্য একটা 3 বার হবে, শুধু একটা √3 এক্সট্রা থাকবে, তাই তো? তার মানে এটা মানে কত? 6√3। বোঝা গেল? তাহলে এবার এটা সিম্পলিফাই করো। তাহলে 6 2 12 আর 10, ওই 12 আর 15 17, তাই তো? 17√3/2। তাহলে এর কারেক্ট অ্যান্সার কত হবে? অপশন নাম্বার বি। বোঝা গেল? নেক্সট, বৃহত্তম সংখ্যা যেটি একে এবং একে ভাগ করতে পারে সেটি হলো এক্স, ঠিক আছে। তাহলে এর মান নির্ণয় করো। তাহলে বৃহত্তম সংখ্যা মানে কি বের করতে হবে? আমাদের জিসিডি বের করতে হবে, গসাগু বের করতে হবে। জিসিডি অফ 1560, 2040, এদের গসাগু বের করতে হবে, ঠিক আছে। সব থেকে বড় মান যেটা একে এবং একে ভাগ করতে পারে, তাহলে দেখো এটা কত দ্বারা ভাগ যাবে? 4 দ্বারা ভাগ যাবে। 3 4 12, 13 14 15, 8 দ্বারাও তো মনে হচ্ছে ভাগ যাবে। হ্যাঁ, 8 দ্বারা ভাগ যাবে, তাই না? তাহলে 8 দিয়ে নিয়ে নিই। 8 দিয়ে ভাগ দিলে কত হবে? 8 একে 8, 8 আর 7 15, 76, তাই তো? 8 9 72, 8 4 76, 5 8 40, আর এইটা মানে কত? 8 দিয়ে করলে 8 2 16, 8 4 20, তাই তো? 44, 5 8 40, আর 4, তারপর 5 8 40। আর কত কত যাবে এখানে? এখানে হলো 5 যাবে, এখানেও 5 যাবে, তাই তো? 5 দিয়ে দিলে 3 5 15, 4 19, 5 9 45, এখানে 5 দিয়ে গেলে কত হবে? 5 5 25, আর 5 1 5, তাই তো? মানে 8 × 5 = 51। 39 আর 51-র মধ্যে কী কমন আছে? 3 তেরো 39, 3 17 51, ঠিক আছে। তাহলে এদের মধ্যে কমন কি আছে? 8 5 3, 8 5 3। তাহলে জিসিডি কত হবে? জিসিডি হলো 8 × 5 × 3, 5 8 40 ইন্টু 3 মানে 120। আমাকে কিসের ভ্যালু বের করতে বলেছে? 121 - x। তাহলে 121 - 120, তাহলে কত হবে? 1। তার মানে অপশন নাম্বার এ হবে কারেক্ট। বুঝা গেল? সহজ কোশ্চেন। এইটুকুনি কাজ তো তোমাকে দিয়ে করাবেই। তাহলে আর তোমার যদি একদম সহজ কোশ্চেন দিয়ে দেয় তাহলে তো জল ভাত হয়ে যাবে, তাই না? নেক্সট, 60 জন ছাত্রের নাম্বারের গড় 38, প্রথম 22 জন ছাত্রের গড় 36, শেষ 32 জন ছাত্রের গড় 32। আচ্ছা, প্রথম 22 জনের 36 এবং শেষ 32 জনের
32। তাহলে বাকি ছাত্রদের নাম্বারের গড় কত? ঠিক আছে, কীভাবে করা যায়? নর্মালি একটা করা যায় কি, মোট সমষ্টি কত, 60 ইন্টু 38, এটা করলে কত হবে, 0 6 8 48 8 হাতে 4, 3 6 18, 18 আর 4 22, তাই তো? তাহলে এটা হলো মোট কি বলা আছে, ছাত্রের নাম্বারের গড়, তাহলে এটা হলো মোট নাম্বার। এখন 22টা নাম্বারের গড় 36 বলেছে প্রথম 22 জন ছাত্রের, তাহলে 22 ইন্টু 36 করলে কত হবে? 22 ইন্টু 36 মানে কি, এটা মানে কি 2 ইন্টু 11, তাহলে 2কে 36 দিয়ে আগে গুণ করো মনে মনে, তাহলে 72 ইন্টু 11, তাহলে 72 ইন্টু 11 মানে কি হবে, 2 7 আর 2 9 7, ঠিক আছে। আর পরেরটা কি, 32 ইন্টু 32, 32 জন ছাত্রের গড় তো বলা আছে 32, তাহলে 32 ইন্টু 32, তাহলে 32-এর স্কোয়ার করলে কত হয়, 1024। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কত পাবো, 4 আর 2 6, 9 আর 2 11, 1 হাতে 1, 7 আর 8, 1816 পাবো। তাহলে টোটাল সমষ্টি এই, এখানে 22 আর এখানে 32, 22 আর 32 করলে কত হয়, 54। তাহলে 54 সমষ্টি, 54 জন ছাত্রের সমষ্টি হলো এত, তাহলে এর ডিফারেন্সটা বার করব। তাহলে এর ডিফারেন্স করলে কত হয়, 6 4 10 1 1 2, তাই তো, 6 2 8, 18 আর 4 22, তাহলে এদের ডিফারেন্স কত, 464। তাহলে এই 464 নাম্বার কাদের নাম্বারের সমষ্টি, বাকি যে ছাত্র আছে, টোটাল ছাত্র 60 জন, এখানে বার করলাম কত, 54 জন, তাই তো, তার মানে বাকি ছাত্র কজন, 6 জন, তাহলে 6 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে 6 7 42, 42 আর 4 46, তাই তো, তাহলে 44, আবার 6 7 42, তাহলে 20, তাই তো, হ্যাঁ, তাহলে 6 3 6 18, আবার 20, মানে এইভাবে চলতে থাকবে, মানে 77.3 হবে উত্তর, অপশন নম্বর বি হবে কারেক্ট। বোঝা গেল? এইভাবে চাইলে করতে পারো, অথবা আরেকভাবেও করা যায়, ঠিক আছে, দেখিয়ে দিই তাহলে আমি একবার। দেখো অন্যভাবে আরেকটা কীভাবে করা যায়, এটাও খুব সহজ, এটা আরও বেশি সহজ, বেশি টাইম বাঁচাবে, ঠিক আছে। যারা এই পদ্ধতিটা একবার শিখতে পারবে তারা দেখবে আরও দ্রুত করতে পারবে। দেখো 60 জনের গড় হলো 38, তাহলে এখানে যদি টোটাল 60 জন থাকে এই ঘরের মধ্যে, তার মানে আমি ধরে নেবো কি, সবার 38 38 করে, গড় মানে কি সবার 38 38, ঠিক আছে। এখন কি বলা আছে, প্রথম 22 জন ছাত্রের গড় 36, তাহলে ছিল 38, হয়ে গেল গড় 36, তাহলে 22 জনের সমষ্টি থেকে মোট কত কমলো, তাহলে 22 জনের 2 করে গড় কমে গেল, তাহলে 22 জনের মোট কত কমলো সমষ্টি থেকে, তাহলে 22 ইন্টু 2 -44 কমে গেল, টোটাল ওদের যে সমষ্টি যেটা ছিল, ঠিক আছে, নাম্বারের যে টোটাল সমষ্টি ছিল তার থেকে 44 কমে গেল। আবার 32 জনের গড় হলো 32, তাহলে এখানে ছিল 38, হয়ে গেল 32, তাহলে 6 করে কমছে এক একজনের, তাহলে 32 জনের কত কমছে, 32 ইন্টু 6, ঠিক আছে, এত করে কমছে, তাহলে এটা করলে কত হয়, 180 আর 12 192, তাই তো, তাহলে 192 কমে গেল সমষ্টি থেকে, তাহলে মোট যা সমষ্টি ছিল তার থেকে 44 কমে গেল প্রথম 22 জনের, পরের 32 জনের 192 কমে গেল, তাহলে মোট কত কমলো, 4 2 6 19 আর 4 23, 236 কমে গেল মোট। বোঝা গেল, মানে 60 জনের 38 করে গড় হলে টোটাল যা সমষ্টি হতো তার থেকে 236 কমে গেল কতজনের, এই 22 আর 32, মানে 54 জনের কমে গেল। অবভিয়াসলি পরের যে 6 জন বাকি আছে তাদের মোট সমষ্টি কত হবে, এই -236 যেটা কমে গেছে, সুতরাং এটা মেক আপ করবে কে, এই পরবর্তী 6 জন, এরা যদি এদের যা গড় প্লাস যদি এরা 236 বেশি হয়, তাহলে এই -236 প্লাস 236 মেকআপ হয়ে যাবে, টোটাল সমষ্টিটা সমান থাকবে, তাই না। টোটাল সমষ্টি তো সবসময় সমান থাকবে, কেন, এখানে 22 জন, এখানে 32 জন, আর এখানে বাকি মানে 6 জন, তাহলে তুমি যতই আলাদা আলাদা করে গড় নির্ণয় করো না কেন, 60 জনের গড় যদি 38 হয়, 22 32 আর 6 জনের গড় সমান হবে, ঠিক আছে, এই সমষ্টিটা টোটাল সমষ্টিটা সমান হবে, তাহলে এখানে সমষ্টির থেকে 236 কমে গেল, তাহলে অবভিয়াসলি এই 6 জনের সমষ্টি থেকে কী হবে, 236 বেশি হবে। তাহলে এবার দেখো এই 6 জনের আগের গড় ছিল কত, 38, প্রথমে 60 জনের গড় 38, মানে কি সবার 38 38 করে, তাহলে এই 6 জনেরও আগে 38 ছিল, কিন্তু এখন কি হবে, এই 236টা 6 জনের মধ্যে ভাগ হয়ে যাবে, 236 এইটা প্লাস 236, এখানে যেহেতু টোটাল থেকে -236, মানে 236 কম, সেটা কি আমাদের বাড়াতে হবে, বাড়িয়ে এর সাথে যুক্ত করে দিতে হবে এই 6 জনের মধ্যে, তাহলে এটা 6 দিয়ে ভাগ হয়ে এর সাথে যুক্ত হয়ে যাবে, এইটা হবে এখন নতুন গড়, বুঝো, নতুন গড় না, 6 জনের গড়, তাহলে 38 প্লাস এটা করলে কত হবে, 3 6 18, 5 56, তাই তো, 27টা, এই 8 বলছি কেন, 56, 6 9 54, 20, 3 6 18, তাই তো, এরকম চলতে থাকবে 3 3 3, তাহলে 38 আর 39 যোগ করলে কত হয়, 77, ঠিক আছে, তাহলে 77.3, তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। বোঝা গেল? তাহলে এইভাবে করা যায়, আগে যেভাবে দেখালাম সেভাবেও করা যায়।
তবে এইভাবে করলে সময় অনেক বেঁচে যাবে, ক্যালকুলেশনও কম করতে হবে, ঠিক আছে? কিন্তু শিখতে হবে বিষয়টা, না শিখলে হবে না। নেক্সট, 20,000 টাকার বার্ষিক 15% হারে 2/3 বছরের যৌগিক সুদ কত হবে? প্রতি বছর সুদ প্রতি বছর চক্রবর্তীতে হয়, ঠিক আছে? তাহলে প্রথম বছর, আচ্ছা 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 15% মানে কত? 3 × 5, আর 5% মানে হলো 1/20, তাহলে 15% মানে কত? 3/20। তাহলে প্রতি বছর 20 টাকা, 3 টাকা বেড়ে হয় 23 টাকা। তাহলে প্রথম বছর 20 টাকা বেড়ে হয় 23 টাকা, পরের বছর 20 টাকা বেড়ে হয় 23 টাকা, কিন্তু পরের বার কি বলেছে? 2/3 বছর, তাই তো? তাহলে 1 বছরের সুদ কত? ইন্টারেস্ট রেট কত? 15%, তাই তো? তাহলে 2/3 বছরের ইন্টারেস্ট রেট কত? 15 × 2/3%। এটা করলে কত হবে? 3-5 15, 5×2 10, মানে 10%, ঠিক আছে? 1 বছরের ইন্টারেস্ট রেট কত? 15%, তাহলে 2/3 বছরের ইন্টারেস্ট রেট হলো 10%। 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/10, তাই তো? মানে 10 টাকা 1 টাকা বেড়ে হয় 11 টাকা, তাই তো? তাহলে 10, 11, বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এইটা হয়ে গেল কি? প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত, ঠিক আছে? প্রিন্সিপাল বলা আছে কত? 20,000, তাই তো? তারপরে 2 2 4, এখানে কাটাকুটি তো কিছু যাবে না, তাহলে 2 2 4, 3টে 0, এর ভ্যালু 20,000। এর ভ্যালু আমাকে বের করতে হবে 23 × 23 মানে কত? 529 × 11, এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাই না? তার মানে যেটা উত্তর হবে সেটা অবভিয়াসলি 11-র মাল্টিপল হবে। 11-র মাল্টিপল চেক করলেও বোঝা যাবে। 9 9 18, 18 থেকে 8 বাদ দিলে 10, এটা হবে না। 9 9 18, 18 থেকে 5 বাদ দিলে 13, এটা হবে না। তারপরে 9 আর 8 17, 8 আর 6 14, হবে না। ওহো, একটা জিনিস তো ভুল হয়ে গেল, এটা তো অ্যামাউন্ট বেরোচ্ছে, আমার তো বের করতে হবে যৌগিক সুদ। তার মানে 11-র মাল্টিপল যেটা বললাম এটা কিন্তু হবে না, বুঝলে? এটা ভুল বললাম। 11-র মাল্টিপল হবে না, কেন হবে না? কারণ এটা তো অ্যামাউন্ট বার হচ্ছে, আমাকে তো বের করতে হবে সুদ, তাই না? আচ্ছা, আচ্ছা এটা দেখো, 4,000, 4,000-এর ভ্যালু কত? 20,000। তাহলে এর সাথে কত গুণ করলে 20,000 হয়? 4 5 20, তাই তো? তাহলে 5 গুণ, 4,000 5 গুণ হলো 20,000, তাহলে এর 5 গুণ হবে কি? অ্যামাউন্ট, ঠিক আছে? বা হ্যাঁ ঠিক আছে, এর 5 গুণ করে নাও আগে, এর 5 গুণ অ্যামাউন্ট হবে। বা আর একটা জিনিস কী করা যায়, যে এই গ্যাপটা বের করা যায়। 23 23 কত? 529, তাই তো? তাহলে 529 × 11 করলে কত হবে? 9 9 আর 2 11, 1 হাতে 1, 5 আর 2 7, আর 1 8, 5, ঠিক আছে? 5,819। তাহলে এই গ্যাপটা কত? 5,819 থেকে 4,000 বাদ দিলে কত হবে? 1,819। তাহলে এইটা হলো সুদ। 4,000 টাকা যদি আসল হয়, অ্যামাউন্ট যদি 5,819 হয়, সুদ কত? 1,819, 1819। তাহলে এর 5 গুণ করলেই আমি পেয়ে যাবো উত্তর। কেন? কারণ 4,000-এর 5 গুণ 20,000, সুতরাং এর 5 গুণ করলেই পেয়ে যাবো সুদ। তাহলে 5 18 90, 5 19 95, তাই তো? তাহলে 90 95, অপশন নম্বর বি হবে কারেক্ট। বোঝা গেল চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো কী করে করতে হয়? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, 3টি ক্রমিক ছাড় 10%, 16% এবং 25% কত ছাড়ের সমতুল? 10% মানে ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/10। 16% মানে কত? 16% মানে কত? 4 × 4, 4 4 16, আর 4% মানে 1/25, তাহলে 4/25, আর 25% মানে হলো 1/4, ঠিক আছে? তাহলে 10 টাকায় 1 টাকা কমে হলো 9 টাকা, 25 টাকায় 4 টাকা কমে হলো 21 টাকা, 4 টাকায় 1 টাকা কমে হলো 3 টাকা, ঠিক আছে? কাটাকুটি কিছু যাবে যাবে না, ঠিক আছে? তাহলে 4 25 100, 100 × 10 1000, আর এদিকে কত হচ্ছে? 9 1 9, 9 2 18, তাই তো? 190, এর 3 গুণ, তাই তো? তাহলে 3 নং 7 7, হাতে 2, 3 8 54, 56, ঠিক আছে? তাহলে এটা কী পেলাম? এটা হলো মার্ক প্রাইস, আর এটা হলো সেলিং প্রাইস, ঠিক আছে? তাহলে এর গ্যাপ কত সেটা বের করলে আমি পেয়ে যাবো। 1000 থেকে 567 বাদ দিতে হবে, তাই তো? তাহলে 570 বাদ দিলে কত হয়? 430, আর তার সঙ্গে 3 যোগ মানে 433, তাই তো? তাহলে 433, এটা হলো ডিসকাউন্ট অ্যামাউন্ট কতর উপরে? 1000-এর উপরে, ইন্টু 100%, 100 100 কাটা, মানে 43.3%, বোঝা গেল? তাহলে অপশন নম্বর ডি হবে কারেক্ট, সহজ অঙ্ক। নেক্সট, একটি দ্রব্য 1100 টাকায় বিক্রি করায় যত টাকা লাভ হয়, 700 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। যত টাকা ক্ষতি হয় তার 3 গুণ, ঠিক আছে? দ্রব্যটি এত টাকা লাভ করতে গেলে কত, এত % লাভ করতে গেলে কত টাকা বিক্রি করতে হয়, ঠিক আছে? এইরকম টাইপের একটা অঙ্ক WBSIতেও এসেছিলো, কিন্তু ওখানে এই 3 গুণ ক্ষতি না দিয়ে লেখা ছিল যে ততটা ক্ষতি হয়। যাই হোক, এটাও করা যাবে, দেখো কীভাবে করতে হবে, সহজ একদম। যদি জিনিসটার ক্রয় মূল্য এক্স হয়, ঠিক আছে, তাহলে 1100 টাকা বিক্রি করলে লাভ কত হবে? 1100 মাইনাস এক্স। আবার 700 টাকা বিক্রি করলে ক্ষতি কত হবে? 700 এক্স মাইনাস 700। ক্ষতি মানে কি? নিশ্চয়ই ক্রয় মূল্য বেশি, তাহলে এক্স মাইনাস 700। তাহলে 1100 টাকা বিক্রি করলে লাভ হবে 1100 মাইনাস এক্স, এবং 700 টাকা বিক্রি করলে ক্ষতি হবে এক্স মাইনাস 700। ক্ষতি মানে কি? নিশ্চয়ই ক্রয় মূল্য বেশি। এর কী বলেছে? যত লাভ হয় 700 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় তার 3 গুণ, তার মানে এর 3 গুণ এই লাভের পরিমাণটা,
ঠিক আছে, এখান থেকে এক্সের মান বের করবো, তারপরে 12.5% লাভ করলে কত টাকা বিক্রি হয় সেটা বের করে দিলে হয়ে গেল। ঠিক আছে, একটা এক্স কী করে বের করবো, -x ওপাশে গেলে হয়ে যাবে কি, যোগ হয়ে যাবে 4x, আর 1100 মাইনাস মাইনাসে প্লাস, এটা গুণ হয়ে পাশে চলে আসবে, মাইনাস প্লাস হলে কত হবে, 3 7 2100, তাহলে এটা কত হবে 3200, 4x-এর ভ্যালু, তাই তো? তাহলে এক্সের ভ্যালু কত, 800। ঠিক আছে, তার মানে ওই জিনিসটার ক্রয় মূল্য বা সিপি কত, 800 টাকা। এখন বলে 12.5% লাভ করতে হবে, 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/8, তাহলে 800 টাকার 1/8 মানে কত, 100 টাকা, তাই তো? 100 টাকার 8/8 মানে কত, 100 টাকা। তাহলে 800 টাকায় 1/8 লাভ করছে, মানে 100 টাকা লাভ করছে, তার মানে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে, 900 টাকা। বোঝা গেল? অপশন নাম্বার ডি হবে কারেক্ট। একদম সোজা অঙ্ক, যদি অঙ্কটা পড়ে যদি মানে বুঝতে পারো, যা যা বলবে শুধু খাতায় তাই তাই লিখে দিতে হবে, ব্যাস হয়ে যাবে। দেখো পরের কোশ্চেনটা কী আছে, এটা কিন্তু খুব সহজ কোশ্চেন, কিন্তু এইরকম টাইপের কোশ্চেন কিন্তু WPSIও এসেছিল। ঠিক আছে, এর মানে কি, এর মানে হলো গুণ, তাহলে 30 24 ইন্টু 5/4 ইন্টু 3/7। একটু কঠিন কোশ্চেনও যেমন থাকবে, এরকম সহজ কোশ্চেনও থাকবে। ঠিক আছে, তাহলে ফটাফট কারো 4 দিয়ে কেটে দাও, 4 7 28, 29 30 22, 4 5 20, আর 2 22, 2 24, তাই তো? 4 6 24, 7 দিয়ে কেটে দাও। ঠিক আছে, 7 10-কে 70, 5 56, 27টা 56, তাহলে 108 ইন্টু 5 ইন্টু 3, তারপরে 3-এর গুণিতক। ঠিক আছে, তার মানে কোনটা এখানে 3-এর গুণিতক আছে, 9 2 11, 9 4 13, 9 6 15, এটা হতে পারে, 6 2 8 9, এটা হতে পারে। ঠিক আছে, হয় এটা হবে না এটা হবে। ঠিক আছে, আবার এটা আবার এর মধ্যে আবার 9 আছে, তাই না? 9 বরং 108, তো সুতরাং এটা 9-এর গুণিতকও হবে। 9 6 15, এটা 9-এর গুণিতক না, 6 2 8 9, এটা 9-এর গুণিতক, মানে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। ঠিক আছে, চাইলে গুণ করে দেখতে পারো, 5 দিয়ে ফার্স্টে গুণ করো, 5 5 8 40, 3 দিয়ে গুণ করো, 0 3 4 12, 2 হাতে 3 5 15 1 16। ঠিক আছে, 1620, বোঝা গেল? তাহলে যেমন একটু কঠিন টাইপের কোশ্চেন থাকবে, একটু সহজও কোশ্চেন থাকবে। ঠিক আছে, এখানে একটু টাইম বাঁচিয়ে দিতে হবে। একটি স্পিডবোটের গতিবেগ 20 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, একটি স্রোতের অনুকূলে 150 কিমি যায় এবং পুনরায় ফিরে আসে। যদি এই যাত্রায় তার মোট সময় লাগে 16 ঘন্টা, তাহলে স্রোতের গতিবেগ কত? সহজ অঙ্ক, তাহলে 20 কিলোমিটার যায়, একবার স্রোতের অনুকূলে যায় আর একবার স্রোতের প্রতিকূলে ভেসে আসে। ঠিক আছে, টোটাল সময় লাগে কত, 16 ঘন্টা। সরি, লিখলাম তো ভুল সব, টোটাল দূরত্বটা বলেছে তো 150 কিলোমিটার, তাই না? তাহলে 150 কিলোমিটার যায় ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ বেগে, আর ফিরে আসে কত, 150 কিলোমিটার দূরত্ব ভি মাইনাস ইউ বেগে। ঠিক আছে, টোটাল সময় 16 ঘন্টা। এর ভি এর ভ্যালু বলেছে, মানে নতির, তাহলে এখানে স্পিডবোটের গতিবেগ বলা আছে 20 কিলোমিটার/ঘন্টা, ধর ভি এর ভ্যালু বলা আছে, তাহলে ভি এর ভ্যালু মনে করো 20, তাহলে 20 প্লাস ইউ আর 20 মাইনাস ইউ। ঠিক আছে, এবার আমার স্রোতের গতিবেগ বের করতে হবে, ইউ এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা আমি কীভাবে করবো এই ধরনের অঙ্ক, আমি অপশান টেস্ট করব। ঠিক আছে, এখানে দেখো প্রথমে ফার্স্টে এখানে দেখতে হবে যে এখানে উত্তরটা কী দেওয়া, একটা পূর্ণমান দেওয়া নাকি ফ্র্যাকশনাল ভ্যালু দেওয়া নাকি ইত্যাদি। ঠিক আছে, যদি দেখো পূর্ণমান দেওয়া তাহলে তো আর কোনো টেনশনই নেই, যদি ফ্র্যাকশনাল ভ্যালু থাকে তখন একটু টেনশন থাকে, কিন্তু যেহেতু পূর্ণমান আছে সুতরাং কোনো টেনশন নেই। তার মানে বুঝতে হবে যে ভি প্লাস ইউ 150-কে কাটছে, আবার ভি মাইনাস ইউ 150-কে কাটছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, এমন নাও হতে পারে কিছু কিছু সময় ফ্র্যাকশনাল ভ্যালু এসে পূর্ণমান যোগ করে পূর্ণমান হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কাটবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা দেখি কত নিই 5ই নিই নাকি, 5 নিই, 20 প্লাস 5 25, আর 20 মাইনাস 5 15। ঠিক আছে, তাহলে 25 দিয়ে 150-কে কাটলে 6 25 150, তাই তো? আর 150-কে 15 দিয়ে কাটলে 10, তাহলে 10 যোগ 6 16 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 5 হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কেন আমি 5 নিলাম, কারণ এখানে 6 নিলে 26 হয়ে যাবে, 26 মানে তলায় 13 থাকবে, 13 দুগুণে 26, 4 নিলে 24 হয়ে যাবে, এখানে 4 নিলে 16 হবে। ঠিক আছে, 8 নিলে 28 হয়ে যাবে, মানে তলায় 7 থাকবে, 4 7 28, 7 দিয়ে 150 কোনোভাবে কাটা যাবে না, একমাত্র 5 নিলে কাটাকুটিটা যাচ্ছে। ঠিক আছে, এইভাবে অপশান টেস্ট করতে পারো। নেক্সট, দুটি পাইপ এ ও বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 8 ঘন্টা ও 12 ঘন্টায় ভর্তি করতে পারে। এ বি 8 12, সি একটি বহির্মুখ নল, যখন 3টি পাইপ একসাথে খোলা থাকবে ট্যাঙ্কটি 13.5 ঘন্টায় ভর্তি হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি 13.5 না, সরি 13 পূর্ণ 1/3, 3 13 39 প্লাস 1 40/3। ঠিক আছে, তাহলে এর এলসিএম নিয়ে নেবো, 8 12 আর 40-এর এলসিএম নিয়ে নেবো, কত হবে, 40 দুগুণ 80,
80 12 দিয়ে যায় না, ঠিক আছে। 3 40 120, 120 যেতে পারে। 8 15 120, 12 দিয়ে কাটলে 12 10 120, 40 দিয়ে কাটলে 3 আর 3 3 9, ঠিক আছে 9। তার মানে এই 9 মানে কি, এখানে এ প্লাস বি তো আছে, মাইনাস সিও আছে, তাই না। এ এর ভ্যালু কত, +15, বি এর ভ্যালু কত 10, তাহলে সি 25, এই দুটো যোগ করলে হয় 25। 25 থেকে সি যেহেতু বহির্মুখী নল, তাহলে সি এর এফিসিয়েন্সিটা মাইনাস হবে, তাহলে 25 থেকে কত বিয়োগ করলে 9 হয়, 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়, তার মানে এটা হবে -16 সি এর এফিসিয়েন্সি, তাই তো। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে সি পাইপটি কত সময়ে ভর্তি ট্যাঙ্ক খালি করবে, টোটাল ভলিউম কত, এদের এলসিএম টোটাল ভলিউম, সি এর এফিসিয়েন্সি কত 16, তাহলে এত সময় লাগবে, এত ঘন্টা। 4 4 16 30, তাই তো। 2 2 4 আর 15 2 30, তাই 15/2 মানে কত, 7.5 ঘন্টা, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, যদি এ এত হয়, বি এত হয়, সি এত হয়, তাহলে এর ভ্যালু কত, ঠিক আছে। এর 3খানা সূত্র আছে, ঠিক আছে, 3টেই ভালো করে মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে কোন সূত্রটা কাজে লাগাতে হবে দেখেই বুঝতে পারছো, 500 502 504, সুতরাং এখানে এই সূত্রটা কাজে লাগাতে হবে, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু, সরি, এ প্লাস বি প্লাস সি ইন্টু ব্র্যাকেটে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এইরকম একটা সূত্র আছে এর, ঠিক আছে, সেই সূত্রটা কাজে লাগাতে হবে। তাহলে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি মানে কত, 500 500 500 1500 আর 6, তার মানে 1506, ঠিক আছে। এবার দেখো এ মাইনাস বি মানে কত, ডিফারেন্স কত 2, 2 এর স্কোয়ার 4, বি মাইনাস সি মানে কত, ডিফারেন্স কত 2, +2 -2 আমার জানতে হবে না, কেন, কারণ এর তো সব হোল স্কোয়ার আছে, সব তো পজিটিভ ভ্যালু হবে, শুধু ডিফারেন্স দেখবো। এর ডিফারেন্স কত 2, তাহলে 2 2 4, সি থেকে এর ডিফারেন্স কত 4, তার মানে 4 4 16, ঠিক আছে। তাহলে হাফ অফ 15 0 6, 4 4 8, 8 আর 16 24, ঠিক আছে 24, 2 দিয়ে কাটলে 12 2 24, ঠিক আছে। এইবার 6 2 12, লাস্টে ইউনিট ডিজিট 2 হবে, তার মানে অপশান নাম্বার সি হবে কারেক্ট, একমাত্র এখানেই ঠিক আছে। আরও কিছু ক্রস চেক করতে পারো চাইলে, যেমন ধরো এখানে 3 আছে, 3 4 12, মানে 3-এর মাল্টিপল হবে, দেখতে পারো 6 5 11 আর 12, এটাও 3-এর মাল্টিপল, 8 4 12, তাহলে যদি 15, এটাও 3-এর মাল্টিপল, 7 2 9, এটাও 3-এর, একাধিক 3-এর মাল্টিপল আছে, সুতরাং এটা দেখা যাবে না, ইউনিট ডিজিট দিয়ে কাজ হয়ে যাবে, ঠিক আছে। 6 আর 2 12, বা যদি মনে করো যে আরেকটু চেক করবো, চেক করতে পারো, একেবারে গুণই করে দাও না, 0 6 বা 12 দিয়ে গুণ করলে 6 72, 15 12 180, 18072, অপশন নাম্বার সি, ব্যাস। ইউনিট ডিজিটও দেখা ভালো, প্লাস ক্রস চেক করে নেওয়া ভালো, ঠিক আছে। সরল করো, পরীক্ষায় কিন্তু সিম্পলিফিকেশনের থেকে অনেক কোশ্চেন আসবে, আগের থেকে বলে দিচ্ছি, সুতরাং ভালো করে রেডি হয়ে যাবে। তাহলে 999 প্লাস এই 999 পূর্ণ 1/7, 999 পূর্ণ 2/7, ডট 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 করে 999 পূর্ণ 6/7, তাই তো। তাহলে 999 সব করার থেকে কমন নিয়ে নেবো, ঠিক আছে। এইটা মানে কি, এইগুলো কীভাবে লেখে, এ পূর্ণ বি/সি মানে কীভাবে লেখে, এ প্লাস বি/সি, তাই তো। তাহলে 999 প্লাস 1/7, 999 প্লাস 2/7, তাহলে এরকম 999 কটা আছে এখানে, 1 2 2 এরকম করে 6টা আছে, তাহলে 6 ইন্টু 999 প্লাস আর কি পড়ে আছে, 1/7 2/7 প্লাস ডট 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 6/7 পড়ে আছে, তাই তো। আচ্ছা, এটা যেভাবে আছে সেভাবে থাক, অসুবিধা নেই। এখান থেকে 7 কমন নেবো, তাহলে কি পড়ে থাকবে, 1 প্লাস 2 প্লাস ডট 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 6, তাই তো। মনে মনেও যোগ করে দিতে পারো, 6 আর 5 11, 11 আর 4 15, 15 আর 3 18, 19 20 21, মনে মনেও এটা যোগ করে দিতে পারো 21, বা n ইন্টু n প্লাস 1/2, 6 ইন্টু 6 প্লাস 1 মানে কত, 6 প্লাস 1 7/2, মানে 6 7 6 7 21/2, তাই তো। 6 7 42, 42/2 মানে কত, 42/2 মানে হলো 21, ঠিক আছে। তাহলে মুখে মুখেও যোগ করে নিতে পারো, এখানে ছোটো আছে বলে মুখে মুখে যোগ করতে পারবা, 6 যোগ 5 যোগ এরকম করে, কিন্তু আসলে সূত্র যদি মুখস্থ না থাকে, তো কী সূত্র কিছু না, n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে, n-তম সংখ্যার যোগফল 1 থেকে শুরু করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কী দাঁড়ালো, 999 প্লাস ইন্টু 6 প্লাস, এখানে এটা যোগফল কত আসলে 21, তাহলে 7কে 21 দিয়ে কাটলে 3 প্লাস 3, তাই তো। তাহলে ইউনিট ডিজিট কত আসবে, 6 নং 54 4, এখানে 4 তো চলেই আসবে, প্লাস 3 মানে 7 আসবে ইউনিট ডিজিট, তাই তো। তার মানে অপশন নম্বর সিটা হবে না, এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এইবার ডিজিট সাম দেখবো, এখানে ডিজিট সাম তো 9 9 9 আছে, মানে ডিজিট সাম 0, আর 3-এর ডিজিট সাম 3, ঠিক আছে। তার মানে ডিজিট সাম 3 হবে, তাহলে দেখি 9 আর 18 বাদ দাও, 7 5 12, 12 মানে কত, 1 প্লাস 2 মানে এর ডিজিট সাম 3, ঠিক আছে। আচ্ছা, তারপরে 8 5 13, 13 আর 9 22, 22 আর 7 29, তাই তো। 29 মানে ডিজিট সাম কত 2, এটা তো হবেই না। 7 7 14, 14 আর 8
22, তাই তো? 22 আর 5 27, মানে 27 মানে 9, তার মানে এটাও হবে না। তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট। বুঝে গেল? ডিজিট সাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। 9 মানে কি? 9 মানে ডিজিট সাম শূন্য ধরা হয়। তাহলে শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে শূন্য হয়, প্লাস 3 3, ঠিক আছে? তাহলে এই 9 যেহেতু শূন্য ধরা হয়, 9 9 কেটে দিলাম, 9টা ক্যালকুলেশন করা লাগে না সব ইন জেনারেল, ঠিক আছে? তাহলে 7 5 12, 12 মানে কত? 1 প্লাস 2, তার মানে এর ডিজিট সাম 3, তাহলে এটাই হবে উত্তর, ঠিক আছে? এগুলো ডিজিট সাম থেকে করা যায়, ক্যালকুলেশন করা লাগে না। নেক্সট, ডেটল ও জলের একটি মিশ্রণে জল আছে 80%। 60 লিটার এই মিশ্রণের সাথে আর কত আয়তন ডেটল মেশাতে হবে যাতে নতুন মিশ্রণে 75% জল থাকে, ঠিক আছে? তাহলে 80%-এর ফ্র্যাকশন হলো কত? 20% মানে কত বলো? 1/5। 80 মানে কত? 20 4 গুণ, তাই তো? তাহলে 80% মানে কত হবে? 4/5। তাহলে টোটাল মিশ্রণ যদি 5 হয়, 4 হলো জল এবং ডেটল হলো 1, ঠিক আছে? তাহলে টোটাল যদি 5 হয়, 5 মানে 60 লিটার যদি হয়, তার মানে 1 মানে কত? 12। তার মানে এটা আছে 48 লিটার আর ডেটল আছে কত? 12 লিটার, ঠিক আছে? বলেছে কত ডেটল মেশাতে হবে যাতে নতুন মিশ্রণে 75% জল থাকে। 75%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 25% মানে হলো 1/4, 75% মানে হলো 3/4। তাহলে টোটাল যদি 4 হয়, তাহলে জল হলো 3 এবং ডেটল হলো 1, ঠিক আছে? আমাকে কি মেশাতে হবে? কত আয়তন ডেটল মেশাতে হবে? আমাকে ডেটল মেশাতে হবে, তাই তো? তাহলে আমাকে জল যেহেতু মেশানো লাগবে না, তাহলে জলের পরিমাণটা সেম রাখতে হবে, তাই তো? তাহলে এখানে এটা যদি 48 করতে চাই, এখানে 48 লিটার তো জল ছিল, এটাও যদি 48 লিটার জল রাখতে চাই, তাহলে 3-এর সাথে কত গুণ করতে হবে? 16 গুণ করতে হবে। তার মানে এখানে 48 লিটার জল হয়ে গেল। এটা কি করলাম বুঝতে পারলে? এখানে যেহেতু 48 লিটার জল আগে ছিল, এখানে 48 লিটার জল জল করে বানিয়ে দিলাম। তাহলে এর সাথেও 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে 16 ইন্টু 1 মানে কত? 16। তার মানে এখন জল কত? 48 লিটার, আগেও যেটা ছিল, যেহেতু জল মিশাইনি জলের পরিমাণটা তো একই থাকবে। কিন্তু আগে ছিল 12 লিটার ডেটল, এখন হয়ে গেছে 16 লিটার ডেটল। তাহলে অবভিয়াসলি কত লিটার ডেটল মেশানো হয়েছে? 4 লিটার। বুঝে গেল? তার মানে অপশন নাম্বার এ হবে কারেক্ট। আশা করছি বুঝতে পেরেছো, সহজ কোশ্চেনই ছিল। দেখো কি আছে, একটি গরু এবং একটি ঘোড়া একত্রে দাম 4,500 টাকা। তাহলে কাউ প্লাস হর্স, তাই তো? 4,500 টাকা। এখন যদি গরুর দাম 25% বৃদ্ধি হয়, 25%-এর ফ্র্যাকশন হলো কত? 1/4, তাই তো? তার মানে এখন হচ্ছে কত? 5/4 টাকা হচ্ছে। তাহলে 5/4, 4 টাকা 1 টাকা বাড়ছে, তাই তো? ঘোড়ার দাম যদি 20% বৃদ্ধি হয়, 20% ফ্র্যাকশন হলো কত? 1/5, 5 টাকা 1 টাকা বাড়ছে, মানে 6/5। এখন দাম হচ্ছে কত? 5500 টাকা। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি, এটা হলো 4500 টাকা, এটা হলো 5500 টাকা। এটাকে সিম্পলিফাই করলে কত হয় বলো? 5 5 25C প্লাস 4 ছক 24H আর 4 5 20, এপাশে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে এর সাথে 20 গুণ করলে কত হয়? এর সাথে 20 গুণ করলে কত হয়? 55-এর সাথে 2 গুণ করলে কত হয়? 110, তাই তো? দুটো শূন্য আছে আর 20 একটা শূন্য, তার মানে অনেক বড় সংখ্যা হয়ে যাবে, তাই না? ঠিক লিখলাম তো? ঠিকই লিখেছি। এবার আমাকে কী বের করতে হবে? একটি গরুর দাম বের করতে হবে, সুতরাং আমাকে হর্স কাটতে হবে, এইচটা কাটতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 24 দিয়ে গুণ করে দাও, 24 দিয়ে গুণ করে বিয়োগ করে দাও, ঠিক আছে? তাহলে 24 ইন্টু কাউ, 24 ইন্টু হর্স, 4500 ইন্টু 24, তাই তো? তাহলে আচ্ছা, তাহলে গুণ করার পরে যদি কাটাকুটি করি, তাহলে এটার থেকে যদি এটা এখন বিয়োগ করি, তাহলে 25 কাউ মাইনাস 24 কাউ, মানে একটা কাউ পেয়ে গেলাম, ঠিক আছে? আর এখানে কত আছে? এত বড় সংখ্যা, মাইনাস 4500 ইন্টু 24। আচ্ছা, এটা যদি গুণ না করতাম তাহলে একটু মানে লাভ হতো, 5500 ইন্টু 20, ঠিক আছে? মাইনাস 4500 ইন্টু 24, ঠিক আছে? এইটা আমাকে সিম্পলিফাই করলেই আমি একটা গরুর দাম পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দুটো শূন্য তো কমন যাচ্ছে, তাহলে 100 কমন নিয়ে নিলাম। আচ্ছা, আর কিছু কমন যাচ্ছে? আরও অনেক কিছু কমন নেওয়া যায়। 45 ইন্টু 24 মানে কত? 24 মানে কত? এখানে 2 আছে না, 2 ইন্টু 12, তাহলে 45 ইন্টু 2 মানে কত? 90। তার মানে এটা মানে কি? 90 ইন্টু 12 না, তাই না? 90 ইন্টু 12, এটা 90 ইন্টু 12 সমতুল্য, বুঝা গেল? এটা মানে কি? 90 ইন্টু 12, এটা মানে কি আবার বলা যায়? 90 ইন্টু 12 বলা যায় একে। 45 ইন্টু 24 লেখাও যায়, 90 ইন্টু 12 লেখা যায়, ঠিক আছে? তাহলে 100 তো দুটো শূন্যের জন্য কমন নিয়েই নিলাম বাইরে। তাহলে 90-এর জন্য এখানে শূন্য আছে, আর 20-র জন্য এখানে শূন্য আছে, আর একটা শূন্য বাইরে নিয়ে নিই, ঠিক আছে? তাহলে 55-কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 110 মাইনাস 45-কে কত দ্বারা গুণ করতে হবে এখানে? 45 না, 45টাকে তো 90 বানিয়ে নিয়েছি, 90 থেকে শূন্য নিয়েছি, তাহলে 12 আর 9 আছে, 9 12 108, ঠিক আছে? তাহলে 1000 ইন্টু 110 মাইনাস 108, 108-এর থেকে 110-এর থেকে 108 বাদ দিলে কত হয়? 2, তাহলে 2 ইন্টু 1000 মানে 2000 হবে উত্তর। বোঝা গেল? একটি গরুর দাম 2000 টাকা। নেক্সট,
এ বি ও সি একটি কাজ যথাক্রমে এত এত দিনে করতে পারে। তাহলে এ বি সি 20, 30, 60, তাই তো? তাহলে এদের এলসিএম কত? 60। তার মানে এর এফিসিয়েন্সি কত? 3 20 60, এর এফিসিয়েন্সি 2 20 60, আর এর এফিসিয়েন্সি হলো 1। ঠিক আছে, কী বলা আছে? কত দিনে এ কাজটি শেষ করবে যদি বি ও সি প্রতি তৃতীয় দিন অন্তর একে সাহায্য করে। ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, অঙ্কটা বুঝলেই হয়ে যাবে। মানে এ প্রথম দিন কাজ করছে, বিসি সাহায্য করছে না, এ দ্বিতীয় দিন কাজ করছে, বিসি সাহায্য করছে না, এ যখন তৃতীয় দিন কাজ করছে এই থার্ড ডেতে এ বিসি তিনজনে একসাথে কাজ করছে। ঠিক আছে, তাহলে প্রথম দিনে কাজ করছে এ কত? 3, এর কর্মদক্ষতা কত? 3, তাহলে প্রথম দিনে 3 ইউনিট, পরের দিন 3 ইউনিট, আর থার্ড ডেতে কত কাজ হচ্ছে? এ বিসি তিনজনে কত করছে? 3 আর 2 5 আর 1 6, তাই তো? তাহলে 3 আর 3 6 আর 6 12, তাহলে 3 দিনে 3 ডেজ মোট কাজ হচ্ছে কত? 12 ইউনিট। আমাকে কি বলেছে? কাজটি কত দিনে শেষ করতে হবে? আমাকে টোটাল 60 ইউনিট কাজ করতে হবে। তাহলে এখানে 5 দিয়ে গুণ করে দিলাম, 5 বরং 60, এখানে 5 দিয়ে গুণ করে দিলাম 15 দিন। তাহলে অপশন নাম্বার সি হবে কারেক্ট। বোঝা গেল? প্রতি 3 দিনে 12 ইউনিট করে কাজ হচ্ছে। প্রথম দিন আর দ্বিতীয় দিন শুধু এ কাজ করছে, তৃতীয় দিন তিনজনে একসাথে কাজ করছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, মান নির্ণয় করো। আবার সিম্পলিফিকেশনের কোশ্চেন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এটা কিসের সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউব মানে কি? এ কিউব মাইনাস বি কিউব মানে হলো এ মাইনাস বি, ঠিক আছে, বা ডাইরেক্ট সূত্র না দিয়ে এমনিও স্কোয়ার কিউব করে দিলে হয়ে যায়, দরকার নেই এমনি কিউব করে দিই, বেশি ক্যালকুলেশন হয়ে যাবে। 2 এর কিউব করলে কত হয়? 8, তাই তো? আর পয়েন্ট তার কিউব, তাই তো? মানে পয়েন্ট, ধরো পয়েন্ট 1 কিউব, পয়েন্ট 1 কিউব মানে কি? 0.3টে ঘর আগে চলে যাবে। ঠিক আছে, 1 2 3, ঠিক আছে, এই 8, এই 0, এই 0, 3 ঘরে আগে চলে গেল। বোঝা গেল? তার মানে এর কিউব করলে কত হয়? 0.008 মাইনাস এর কিউব করলে কত হয়? 0.001। ঠিক আছে, আচ্ছা, এইটা মানে কত? 0.2 প্লাস 0.1 মানে কত? 0.3। তাহলে 0.3 স্কোয়ার মানে কত? 3 এর স্কোয়ার 9, কিন্তু আবার 0.1 এর স্কোয়ার হলো 0.01, তার মানে 0.09। ঠিক আছে, তাহলে 0.008 থেকে 0.007 বাদ দিলে কত হয়? এই 0.001 বাদ দিলে কত হয়? 0.007। আর এটা কত? 0.09, তাই তো? তাহলে এই দশমিকের জন্য ধরো আমি তলায় 1000 গুণ করে দিলাম, আর এর জন্য মনে করো উপরে 100 গুণ করে দিলাম। তাহলে দুটো শূন্য কাটা, তাই তো? তাহলে উপরে হবে 7 আর নিচে হবে কত? 9 10 90। তাহলে এর উত্তর কত হবে? 7/90। অপশন নাম্বার ডি হবে কারেক্ট। নেগেটিভ তো হবেই না, কেন? কারণ ওপরে -2 বড় না, সরি 0.2 বড় নাকি 0.1 বড়? অবভিয়াসলি 0.2 বড়। তার মানে ওপরে পজিটিভ আর নিচে তো যোগফল আছে, মানে এটাও পজিটিভ। তাহলে পজিটিভ বাই পজিটিভ মানে নিশ্চয়ই পজিটিভই হবে, ধনাত্মকই হবে, নেগেটিভ তো হবেই না। তাহলে 7/90 হবে উত্তর। বোঝা গেল? এভাবেও করা যায়, বা কেউ যদি মনে করে এ কিউব প্লাস মাইনাস বি কিউবের সূত্রে বসাবো, তাও করা যায়। এখানে সূত্রে বসানোর দরকার নেই, এমনিই দেখা যাচ্ছে সহজ অঙ্ক, কি দরকার? ঠিক আছে, নেক্সট, একটি ভাগের অঙ্কে ভাজক ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। যদি ভাগশেষ 12 হয় তাহলে ভাজ্য কত? তাহলে ভাজক ভাগফল ভাগশেষ, তাই তো? রিমাইন্ডার যাকে বলে, রিমাইন্ডার। তাহলে ভাগশেষ বলেছে 12, ঠিক আছে, ভাজক ভাগফলের 10 গুণ এবং ভাগশেষের 5 গুণ। তাহলে ভাজক ভাগশেষের 5 গুণ মানে কত? 5 × 12, 5 12 60, ঠিক আছে, ভাগফলের 10 গুণ। তাহলে ভাজক ভাগফলের 10 গুণ, এটা কত? 60 হচ্ছে। তাহলে ভাগফলের 10 গুণ মানে কি? ভাগফল অবভিয়াসলি 6, তাহলেই তো ভাজক ভাগফলের 10 গুণ হচ্ছে। 6 10 গুণ 60, আবার ভাগশেষের 5 গুণ হয়ে গেল, 5 × 12 করলে 60 হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভাজ্য কত? আমরা কি জানি? ভাজ্য ইকুয়ালস টু ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে 60-এর সাথে 6 গুণ করলে কত হবে? 360 প্লাস 12, তার মানে উত্তর হবে কত? 372। অপশন নম্বর বি হবে কারেক্ট। তাহলে ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। হয়ে গেল? নেক্সট, এ বি এবং সি প্রত্যেকে 10,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। ঠিক আছে, 4 মাস পরে এ 3,000 টাকা উত্তোলন করে এবং বি 4,000 টাকা উত্তোলন করে এবং সি 3,000 টাকা অতিরিক্ত বিনিয়োগ করে। বছরের শেষে মোট এত লাভ হয়, সি এর লাভের ভাগ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কীভাবে করতে হবে? এ বি সি অনুপাত বের করতে হবে, কত অনুপাতে ওদের টাকাটা খেটেছে। সবাই 10,000 টাকা করে ফার্স্টে দিচ্ছে, 10,000 10,000 10,000, ঠিক আছে, সবাই 10,000 টাকা করে দিয়েছে। এবার 4 মাস পরে এ 3,000 টাকা উত্তোলন করে, তাই তো? তাহলে এই 10,000 টাকা এর ক মাস খেটেছিল? 4 মাস খেটেছিল, প্লাস
এ এখন তুলে নিয়েছে কত 3,000 টাকা, তাহলে এর আর অবশিষ্ট আছে কত 7,000 টাকা। সেই 7,000 টাকা ক মাস কাটবে, 8 মাস কাটবে, ঠিক আছে। যেহেতু বছরে বলেছে 1 বছরে, তাহলে টোটাল 12 মাস, 4 মাস 10,000 টাকা কেটেছে, 3 মাস টাকা 3,000 টাকা তুলে নিয়েছে, তার মানে 7,000 টাকা আর 8 মাস কাটবে, ঠিক আছে। আচ্ছা, এবার বি, বি কী করেছে 4,000 টাকা উত্তোলন করে, সেম, তাহলে বিও 10,000 টাকা 4 মাস কাটে প্লাস 4,000 টাকা তুলে নেয়, তার মানে 6,000 টাকা বিয়ের 8 মাস কাটবে, ঠিক আছে। আচ্ছা, সি এর ক্ষেত্রে কি, সি এর 4 মাস খাটলো 10,000 টাকা প্লাস ও 3,000 টাকা অতিরিক্ত আবার বিনিয়োগ করে, মানে এখন হয়ে গেল কত 13,000 টাকা। 13,000 টাকা এখন ওর ক মাস খাটবে, 8 মাস খাটবে, বুঝে গেল। তাহলে এই অনুপাতটা বের করতে হবে, এটা ইস্টু, ঠিক আছে। তাহলে যোগফল আছে যখন, এর থেকে শূন্য, এর থেকে 3টে শূন্য কাটা, এর থেকে 3টে শূন্য, এর থেকে 3টে শূন্য কাটা, এর থেকে 3টে শূন্য, এর থেকে 3টে শূন্য কাটা, আর কি কাটবো 4 দিয়ে কেটে দিই 4, এখানে কাটলে 2, 4 এখানে কাটলে 2, 4 এখানে কাটলে 2, মানে আলটিমেটলি এখানে কত থাকছে 10 প্লাস 7 দুগুণ 14 ইস্টু এখানে কত থাকছে 10 প্লাস 6 দুগুণ 12 ইস্টু এখানে কত থাকছে 10 প্লাস 13 দুগুণ 26, তাই তো। 14 আর 10 24, 12 আর 10 22, 26 আর 10 36, এখনও কাটাকুটি যাবে। 2 দিয়ে কাটলে 12 দুগুণ 24, 2 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 2 দিয়ে কাটলে 18 দুগুণ 36, ঠিক আছে। তাহলে এই অনুপাতে টাকাটা ভাগ হলো 12:11:18, বলেছে সি এর ভাগ কত, তাই তো। তাহলে সি এর ভাগ কত হবে 18 বাই, মানে আনুপাতিক ভাগার পর নিতে হবে 18 বাই 18 আর 12 যোগ করলে কত হয় 30, 30 যোগ 11 মানে 41, তাহলে 18 বাই 41 ইন্টু এই যে টাকাটা আছে 32,800 টাকা, ঠিক আছে। তাহলে ওপরে যেহেতু 18 আছে, মানে 18 মানে কি 9 আছে, তার মানে উত্তর কী হবে 9-এর মাল্টিপল, 16 এটা 9-এর মাল্টিপল না, 15 9-এর মাল্টিপল না, 5 5 10 যোগ 11টার মাল্টিপল না, 4 4 8 এর 9, একমাত্র এই সংখ্যাটা 9-এর মাল্টিপল, ঠিক আছে, বা 9-এর গুণিতক, তার মানে অপশন নাম্বার হবে কারেক্ট, ঠিক আছে। ক্যালকুলেশন করা লাগে না এইসব অঙ্কে, ক্যালকুলেশন না করেই করা যায়। তুমি 41 দিয়ে এটা কাটো, দেখবে 18-এর সাথে গুণ করলে এটাই উত্তর হবে, ঠিক আছে। যেহেতু এইগুলো পূর্ণমান আছে, যদি ফ্র্যাকশনাল মান থাকতো, দশমিক সংখ্যা থাকতো, তখন একটু অন্য কিছু ভাবা যেত, কিন্তু যেহেতু পূর্ণমান আছে, যেহেতু এখানে 18 গুণ আছে, সুতরাং অবভিয়াসলি এটাই উত্তর হবে, এছাড়া আর কোনো কিছু উত্তর হতে পারবে না। নেক্সট, একজন ছাত্র সাইকেলে করে স্কুলে যায়, তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, ভালো কথা, বাড়ি স্কুল, হাউস স্কুল 5 কিলোমিটার, সে এই দূরত্ব 1 ঘন্টায় অতিক্রম করে, তাহলে 5 কিমি যেতে তার কত সময় লাগে 1 ঘন্টা লাগে, ঠিক আছে। যাওয়ার সময় সে দুবার 5 মিনিট করে থামে, আবার দুবার সে থামেও, এখানে একবার মনে করো থামে, এখানে একটু জল নেয়, বোতলে জল ভরে নেয়, আর এখানে একবার স্কুলে ঢোকার আগে মনে করো একটা লজেন্স কিনে নেয় বা খাবার কিনে নেয়, ঠিক আছে। তাহলে এখানে 5 মিনিট থামে, এখানে 5 মিনিট থামে, 5 কিমি যেতে তার সময় লাগে মোট 60 মিনিট, 1 ঘন্টা মানে কত 60 মিনিট, কিন্তু সে যাচ্ছে কতক্ষণ, মানে সে সাইকেলটা প্যাডেল করছে কতক্ষণ, এখানে 5 মিনিট থামছে, এই সময় তো আর সে প্যাডেল করছে না, এখানে 5 মিনিট থামছে, এই সময় তো আর প্যাডেল করছে না, মানে 5 মিনিট 5 মিনিট 10 মিনিট সময় তো সে রেস্ট করছে বা প্যাডেল করছে না, আলটিমেটলি 50 মিনিট সে সাইকেল চালাচ্ছে, তার মানে আলটিমেটলি 50 মিনিটে সে 5 কিলোমিটার যেতে পারে সাইকেলে, বোঝা গেল। এই 5 কিলোমিটার সে যদি 50 মিনিট প্যাডেল করে, সে যদি কোথাও না দাঁড়ায়, এই 5 কিলোমিটার সে পৌঁছে যেতে পারে, ঠিক আছে। এখন কি বলেছে, এখন বলেছে তার গড় গতি নির্ণয় করো, মানে আলটিমেটলি সে 60 মিনিটে কতটা যাবে, তাহলে 5 মিনিটে 50 মিনিটে যদি 5 কিলোমিটার যায়, এখান থেকে কী বলতে পারবো সে 10 মিনিটে কত কিলোমিটার যাবে, 1 কিলোমিটার করে যাবে, 5 দিয়ে ভাগ করে দিলাম, এখানেও 5 দিয়ে ভাগ করে দিলাম, এখানেও 10 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে কত কিলোমিটার যাবে 6 কিলোমিটার যাবে, তাহলে 60 মিনিট মানে কত 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যত কিলোমিটার যায় সেটাই তো তার গতিবেগ হয়, তাই না। তাহলে এখানে কি বলবো তার গড় গতিবেগ কত 6 কিলোমিটার পার ঘন্টা, বোঝা গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটুখানি জিনিস, এই যে সময়টা নষ্ট করলো বা রেস্ট করলো বা থামলো, সেই সময়টা শুধু জাস্ট বাদ দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, বুঝা গেল। নেক্সট, রাহুলের বর্তমান বয়স তার মেয়ে রমার বয়সের 5 গুণ, তাহলে রাহুল রমা, রমা যদি 1 হয় এ হলো 5, এখন থেকে 7 বছর পর +7 ইয়ার রমার বয়সের 3 গুণ হবে, তখন রমা যদি 1 হয় এ হবে 3, তাহলে রাহুলের বর্তমান বয়স কত। খুব সহজ অঙ্ক, কী করতে হয় ডিফারেন্স সেম করতে হয়, এখানে ডিফারেন্স কত 4, এখানে ডিফারেন্স কত 2, তাহলে এখানে 4 বানাতে গেলে কি 2 দিয়ে গুণ করতে হবে, মানে এই রেশিওটা কত হয়ে যাবে, রেশিওটা হয়ে যাবে 3 2 6 আর 2 হয়ে যাবে, ঠিক আছে। মানে এখানে কত ইউনিট করে বাড়ছে, 1 ইউনিট বাড়ছে, এখানেও 1 বাড়ছে বা এখানেও 1 বাড়ছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, কত বলেছে বর্তমান আর 7 বছর, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 7 বছর, 1 ইউনিটের ভ্যালু 7 বছর, তাহলে কি বলেছে কার বর্তমান বয়স বের করতে বলেছে রাহুলের, তাহলে রাহুলের বয়স কত 5 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি 7 বছর হয় 5 ইউনিট কত 35 বছর,
অপশন নম্বর বি হবে কারেক্ট। বোঝা গেল? সহজ কোশ্চেন। নেক্সট, প্রীতম তার মাসিক বেতনের 24% খাবারে, 15% তার সন্তানদের পড়াশোনায় ব্যয় করে। ঠিক আছে, অবশিষ্ট বেতনের মধ্যে তিনি 25% বিনোদনে এবং 20% পরিবহনে ব্যয় করেন। ভালো কথা, তার কাছে এখন এত টাকা অবশিষ্ট আছে। প্রীতমের মাসিক বেতন কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপের অঙ্কগুলো। আমি ওই ধরে নিই যে তার মাসিক বেতন 100% বা 100 টাকা যদি ধরে নিই যে 100 টাকা, তার মধ্যে 24% খাবারে এবং 15% পড়াশোনায় ব্যয় করে। তাহলে 24 আর 15 যোগ করলে কত হয় বলো? 20 আর 10 30, 5 আর 4 9, মানে 39% সে অলরেডি 100%-এর মধ্যে ব্যয় করে দিয়েছে। তাহলে 100 থেকে 39% বাদ দিলে কত থাকে বলো? 61% অবশিষ্ট থাকে। এবারে 61%-এর মধ্যে এই বলেছেন অবশিষ্ট বেতনের মধ্যে, তাহলে 61%-এর মধ্যে তিনি 25% বিনোদন এবং 20% পরিবহনে ব্যয় করে। তাহলে 25 আর 20 যোগ করলে কত হয় বলো? 25 আর 20 যোগ করলে হয় 45। তাহলে 61%-এর মধ্যে সে 45% কোথায় ব্যয় করেছে? বিনোদন আর পরিবহনে ব্যয় করেছে। তাহলে এই 61%-এর মধ্যে আর 55% টাকা তার অবশিষ্ট আছে। 45% সে তো ব্যয়, প্রথমে 100% ছিল, সেখান থেকে 39% ব্যয় করে ফেলেছে, তার মানে 61% আছে। 61%-এর 45% আবার ব্যয় করে ফেলেছে, তার মানে 61%-এর 55% টাকা অবশিষ্ট আছে। এইটার ভ্যালু কত? 10,736 টাকা। হয়ে গেল অঙ্ক, একদম সহজ। আমাকে কিসের ভ্যালু বের করতে হবে? 100%-এর ভ্যালু বের করতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে 100% মানে ভ্যালু কত? একটা পার্সেন্ট আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে, আর একটা পার্সেন্ট ওপাশে গুণ করে দিই। তাহলে 10736 বাই 61 ইন্টু 55, ঠিক আছে, আর একটা পার্সেন্ট 1/100 গুণ হয়, এপাশে গুণ করে দিলাম। একটা পার্সেন্ট মানে কত? 1/100, সেটা পাশে গুণ হয়ে যাবে। এটা যদিও কিসের ভ্যালু বেরোবে? এটা 1%-এর ভ্যালু হবে, 100% ভ্যালু বেরোবে না, তাই না? এটা 1%-এর ভ্যালু বেরোবে। কেন? কারণ দুটো পার্সেন্টের মধ্যে আমি একটা পার্সেন্ট রেখে দিলাম, 1%, 61 আর 55 এপাশে ভাগ করে দিলাম, আর একটা পার্সেন্ট মানে 1/100, সেটা পাশে গুণ করে দিলাম। ঠিক আছে, এবার কাটাকুটি করো। 55 আছে মানে অবভিয়াসলি এটা 55 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, বা 11 দিয়ে ভাগ যাবে বলতে পারি। 5 দিয়ে কাটলে 5 20 100, তাই তো? 5 দিয়ে কাটলে 5 11 55, এটা 11 দিয়ে নিশ্চয়ই ভাগ যাবে। 9 11 99, 8 87, তাই তো? 7 11 77, 77, 77, আর ওদিকে কত? আরেকবার করি। 9 11 99, 99 8 83, তাই তো? 8 7 11 77, 77 আর 83 মানে হলো 6, তাহলে 6 11 66, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা নিশ্চয়ই 61 দিয়ে কাটা যাবে। 61 দিয়ে কাটলে 61 একে 61, 6 আর 6 3 9, 336, কত দিয়ে যাবে? 336, 61, 6 দিয়ে যাবে, মানে 61 দিয়ে 16 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে 16 ইন্টু 20 করলে কত হবে? 320। এটা হলো 1%-এর ভ্যালু বেরোলো। 100%-এর ভ্যালু কত হবে? এর সাথে 100 গুণ, মানে অপশন নম্বর এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? কোশ্চেনটা কিন্তু সহজ, খুব একটা কঠিন না। ক্যালকুলেশনও আমি একটু দেখালাম বলে এরকম একটু কঠিন লাগলো। যখন নিজে করবে ফটাফট, বেশি সময় লাগবে না, উইদিন 30 সেকেন্ড কি 40 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? আশা করছি কী করে করলাম বুঝতে পেরেছো। নেক্সট আর নেই। এই ছিল টোটাল 25টা মিক্সড কোশ্চেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই মিক্সড কোশ্চেনটা আমি রিসেন্ট যে WBPSI এর কোশ্চেন হয়েছে তার উপরে বেস করে কিছুটা করেছি, ঠিক আছে? এখানে আমি সিম্পলিফিকেশনের কোশ্চেনটা একটু বেশি দিয়েছি, আর ক্যালকুলেটিভ দুটো একটা কোশ্চেন আমি এখানে ঢুকিয়েছি, ঠিক আছে? ক্যালকুলেটিভ কিন্তু 25টা কোশ্চেনের মধ্যে 3টে 4টে কোশ্চেন কিন্তু ক্যালকুলেটিভ তোমাদের আসবে, আগের থেকে রেডি থাকো, ঠিক আছে? এর জন্য তোমাদের গুণফলটা তাড়াতাড়ি মুখস্থ রাখতে হবে, মানে কীভাবে তাড়াতাড়ি গুণ করা যায় সেই প্রসিডিওরটা শিখতে হবে। স্কোয়ার কী করে করতে হয়, কিউব কী করে করতে হয়, সেই পুরোগুলো যদি ঠিকঠাক করে না জানা থাকে তাহলে কিন্তু দেরি হয়ে যাবে, ঠিক আছে? আর পার্সেন্টেজ টু ফ্র্যাকশন যে ট্রান্সফরমেশন সেগুলো জানতে হবে, ঠিক আছে? যাই হোক, 25টার মধ্যে তোমরা কে কটা নিজে থেকে করতে পেরেছো অবশ্যই জানাবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? গুড লাক সকলকে, থ্যাংক ইউ।